মুস্তফা মঞ্জিল। ঘড়িতে তখন রাত ৮টা বেজে ১২ মিনিট। মাহিত নিজ কক্ষে বসে ফোনে একজনের সঙ্গে কথা বলা মশগুল। মেয়েটা তার ৭০ নম্বর গার্লফ্রেন্ড। ১০ মিনিট আগে হয়েছে। বিকেলে মিন্নাতের বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরেই এই মেয়েটার সঙ্গে কথা শুরু হয়েছে। মেয়েটা আগে থেকে ওকে পছন্দ করত, তাই কথা আগে বাড়ানোর জন্য তেমন একটা বেগ পেতে হয়নি মাহিতকে। এক হাতে ফোনটা কানে চেপে ধরে ঠোঁটের কোণে চওড়া হাসি টেনে বলল, জান, তুমি আমার প্রথম প্রেম, বিশ্বাস করো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে সন্দিহান কণ্ঠ ভেসে এলো, সত্যি? একদম সত্যি। তুমি আমার জীবনের প্রথম, শেষ, মধ্য, সব প্রেম। ওপর পাশে থাকা মেয়েটা বুঝে লজ্জা পেল। মুচকি হাসির ক্ষীণ শব্দ কানে আসতে মাহিতের অধরে বাঁকা হাসি ফুটে উঠল। মেয়েরা নিচে থেকে তার পেছনে পাগল হয়ে যায়, এখানে তার দোষ কী? ভেবেই গর্বে বুক ফুলে উঠল। ওপাশ থেকে বলল, আচ্ছা, তাহলে তোমার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না? মাহিত ১ সেকেন্ডও দেরি না করে উত্তর দিল, ধুর, তুমি আমাকে কি ভাবো? আমি ভীষণ ভদ্র ছেলে। ঠিক সেই মুহূর্তে দরজা না ঠুকেই কক্ষে প্রবেশ করলো তেহরাম। মাহিত প্রথমে খেয়ালই করল না। সে তখনও ফোনে মিষ্টি গলায় বলে চলেছে, জান, তুমি আমার প্রথম প্রেম, বিশ্বাস করো। তোমার আগে আমার জীবনে কোনো মেয়ে ছিল না। তুমি প্রথম যে আমার হার্টে এন্ট্রি নিতে পেরেছ। তেহরাম দরজার সামনে দুহাত গুটিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড ভাইয়ের নাটক উপভোগ করে গম্ভীর কণ্ঠে বলল, মাহিত। আগচিক কণ্ঠে পুরো শরীর কেঁপে উঠল মাহিতের। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তড়িঘড়ি করে ফোনটা বুকের সঙ্গে চেপে ধরে ঘুরে তাকাতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা তেহরামকে দেখে তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ওপাশ থেকে মেয়েটার কৌতূহলী কণ্ঠ ভেসে হলো, হ্যালো জান, কি হলো? হঠাৎ চুপ করে গেল কেন? মাহিত কৃত্রিম কাশি দিয়ে তড়িঘড়ি বলল, জান, ৫ মিনিট পরে কল দিচ্ছি। একটা একটা জরুরি কাজ পড়ে গেছে। কথা শেষ করেই কল কেটে দিল সে। এহেন সময় নিজের ভাইকে দেখে ভীষণ অবাক হলো মাহিত। তেহরাম নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে বসলো মাহিতের পাশে। মাহিত সরে যাচ্ছিল, হঠাৎ দৃষ্টি গেল ভাইয়ের ফ্যাকাশে মুখবিবরের দিকে। অবাক হলো সে, তার নির্লিপ্ত ভাইটাকে কেমন উদাসীন লাগছে। সাধারণত তেহরামের মুখে কোনো আবেগই ধরা পড়ে না, কিন্তু আজ আজ যেন সেই নির্লিপ্ত মুখোশেরও সূক্ষ্ম এক বিষণ্ণতার রেখা স্পষ্ট। মাহিতের ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত নীরবে তেহরামের দিকে তাকিয়ে থেকে কণ্ঠটা অকারণে কোমল হয়ে এলো তার, ভাইয়া, তুমি? এই সবাই আবার ঘরে কি হয়েছে? তেহরাম কোনো উত্তর দিল না। সামনের দেয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে রইল। মাহিত আবারও ডাকলো, ভাইয়া, কিছু হয়েছে? এবারও কোনো সাড়া মিলল না। ঘর জুড়ো কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। হঠাৎ তেহরাম গভীর একটা নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলল, মাহিত, তুই কি কোনো কারণে আমার ওপর রেগে আছিস? চমকালো মাহিত। এত সুন্দর অভিনয় করার পরও তার ভাই মনের কথা কিভাবে বুঝে ফেলল? কয়েক সেকেন্ড নির্বাক দৃষ্টিতে তেহরামের দিকে তাকিয়ে রইল সে। অদ্ভুত জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন ভাইয়া? আমি তোমার ওপর রাগ কেন করব? তেহরাম ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ছোট ভাইয়ের দিকে তাকালো। সেই দৃষ্টিতে আজ অদ্ভুত এক ক্লান্তি, যেন বহুদিন ধরে বুকের ভেতর জমে থাকা কোনো প্রশ্ন অবশেষে ঠোঁট পর্যন্ত এসেছে। কোনো রাগ ঢাক ছাড়াই জানতে চাইল সে, ৩ বছর আগে ইপ্তির সঙ্গে কী হয়েছিল মাহিত? মাহিতের বুকের ভেতরটা ধক করে উঠল। ঠোঁটের কোণে জোর করে ঢেকে রাখা হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে ধীর স্বরে বলল, কি হবে ভাইয়া? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। প্লিজ এখন যাও, আমি ঘুমাবো। আমি কিছু জানতে চেয়েছি মাহিত। ভাইয়ের হুঙ্কারে এবার আর কেঁপে উঠল না মাহিতের চিত্ত। তীব্র অভিমান চেকে ধরল তাকে। অভিযোগের সুরে বলল, এই পরিবারটা ভেঙে গেছে বহু আগেই, তাহলে তোমার তো কিসের দায়ে একটা বেয়াদব মেয়ের অতীত জানার? মাহিতের কণ্ঠে জমে থাকা অভিমান আর ক্ষোভ যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। তেহরাম নিশ্চুপ হয়ে গেল। ছোট ভাইয়ের মুখের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর ধীর ভারী কণ্ঠে বলল, কারণ আমি ওর স্বামী। শব্দগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত হানল মাহিতের বুকে। সে অবিশ্বাসে কয়েক সেকেন্ড ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে তিক্ত হেসে উঠল, বলল, স্বামী? 10 বছর পর
তোমার হঠাৎ মনে পড়ল একদিন তোমার আর ওই ছোট্ট 15 বছর মেয়েটার বিয়ে হয়েছিল। হঠাৎ করে মনে পড়ে গেল তুমি ওর স্বামী হয়েছিলে, তাও সেই স্বামী যে বিয়ের 3 দিনের মাথায় তার বউকে ছেড়ে চলে গেছিল। বাহ, দারুণ ভাইয়া। তেহরাম চোখ বুঝল। তার ভাই কত বড় হয়ে গেছে এখন, বড় ভাইকে কষ্ট দিয়ে কথা বলতেও শিখে গেছে। মাহির আর থামল না, বলল, যেদিন ওর সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল সেদিন তুমি কোথায় ছিলে ভাইয়া? যেদিন ও নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল সেদিন? সেদিন হাসপাতালে বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিল সেদিন? দিনের পর যেদিন রাতের পর রাত ঘুমের মধ্যে চিৎকার করে উঠত সেদিন? প্রতিটি প্রশ্ন তেহরামের বুক চিরে ভিতরে প্রবেশ করছিল। তবুও অভিব্যক্তি রইল নির্লিপ্ত। মাহিতের দিকে সুগভীর ধারালো দৃষ্টি নিক্ষেপ করল নিগুরু বাদামি জহরজ্জোড়া। মাহিত সেসব গ্রাহ্য করল না, নিজের মতো বলে গেল, তোমার কাছে ওই বিয়ের কোনো মানে ছিল না, দুদিনের কথার কোনো দাম ছিল না, পরিবারে কেউ জানেও না, এমনকি ইফতিও ভুলে গেছে। তাহলে সেই কথা তুলছো কেন ভাইয়া? তোমার পছন্দের সেই চঞ্চল ইফতি মরে গেছে, আর তার মৃত্যুর কারণ তুমি আর এই পরিবার। তেহরাম নির্লিপ্ত চেয়ে রইল। বাদামি মনির চোখজোড়া বড় বড় হয়ে এসেছে। ভাইয়ের কথা ভীষণ আঘাত হানছে বোধহয়, কিন্তু তার অভিব্যক্তি দেখে নিশ্চিত করে বলা কঠিন। মাহিত নির্লিপ্ত ভঙ্গিতে ভাইয়ের দিকে চেয়ে বলল, কি হলো ভাইয়া, চুপ করে গেলে কেন? উত্তর দাও। তোমার কি অধিকার আছে আজ ইফতির অতীত জানতে চাওয়ার? তেহরাম ধীরে ধীরে মুখ তুলল, কণ্ঠস্বর আগের মতোই নিচু। প্লিজ মাহিত, আমি জানতে চাই, আমার জানাটা ভীষণ জরুরি। আমি জানতাম না ও এত বদলে যাবে। মাহিত হঠাৎ হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, জানতে চেয়েছিলে কখন? 10 বছর পর, যখন মেয়েটা নিজের কান্না লুকাতে শিখে গেছে। তখন কেন জানতে চাইছো? মাহিত চাইল ভাইয়ের দিকে। মানুষটাকে কেমন উদাসীন লাগছে, বিষয়টা ভীষণ পীড়া দিল মাহিতকে। কিন্তু এই মুহূর্তটার থেকে অভিমানটা বেশি তীব্র। তবুও বলল, জানতে চাও তোমার যাওয়ার পর এই বাড়িতে কি হয়েছিল? সালটা 2015, গ্রীষ্মকাল। এই সময় লোডশেডিং নামক জিনিসটা শুধু গ্রামে নয়, রাজধানীতেও প্রচুর ঝামেলা পাকাতো। ঝড় বৃষ্টি হলে তো আর কথাই নেই। 2-1 দিনের মাঝে বিদ্যুৎ নামক জিনিসটা সাক্ষাৎ মিলবে না বললেই চলে। তার উপর নির্বাচনের সময় চলছে। এই সময় কখন রাজনীতিতে দাঙ্গা ফাসাদ লেগে যায় বলা বড় মুশকিল। নির্বাচনের পূর্বে বিরোধী দলের সঙ্গে লাঠালাঠি যেন এদেশের ঐতিহ্য। সেই ঐতিহ্য মাফিক আজকেও শাহবাগে হায়দারের সঙ্গে মারামারি লেগেছে বিরোধী দলের। মুহূর্তে ব্যবধানে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। চারদিকে ভেসে আছে ইট পাটকেল ছোড়ার শব্দ, লাঠির আঘাতে ধাতব বস্তুর সৃষ্টি হওয়া কর্কশ আওয়াজ এবং মানুষের চিৎকার। কোথাও কোথাও জ্বলছে টায়ার, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠছে আকাশের একাংশ। পুলিশের সাইরেন, টিয়ার শেলের বিকট বিস্ফোরণ আর দৌড়াতে থাকা মানুষের বিশৃঙ্খল পদধ্বনিতে পুরো পরিবেশ যেন আতঙ্কের এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে। বিষয়টা খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ প্রতিবার নির্বাচনের সময় প্রায় 3 মাস আগে থেকেই সব দাঙ্গা ফাসাদ নিত্যদিনের সাধারণ ঘটনায় পরিণত হয়। কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিন্ন। আজকের এই রক্তক্ষয়ী সংঘর্ষ অসংখ্য মানুষের উন্মত্ততা আর রাজধানী জুড়ে ছড়িয়ে থাকা তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দু কোনো রাজনৈতিক নেতা, কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়, বরং এর নেপথ্যে আছে মাত্র 15 বছর বয়সী এক কিশোরী। কিশোরী হলেও তার প্রখর বুদ্ধিমত্তা, দুঃসাহস আর অস্বাভাবিক উপস্থিত বুদ্ধি বহু প্রাপ্তবয়স্ক রাজনীতিকদেরও হার মানাতে সক্ষম। ক্ষমতাসীন দলের নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী কায়সার হায়দারের ব্যক্তিগত মোবাইল ফোনটি কৌশলে নিজের নিয়ন্ত্রণে এনে সেখান থেকে বিরোধী দলের প্রধান নেতা শিকদারকে অত্যন্ত উস্কানিমূলক একটি বার্তা পাঠিয়েছিল সে। মাত্র কয়েকটি বাক্য, কয়েকটি শব্দ, আর সেই কয়েকটি শব্দই মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে দিয়ে রাজধানীকে ঠেলে দিল রক্তাক্ত সংঘর্ষের অতল গহ্বরে। তরুণী দুই দলের মাঝে ঝামেলা পাকাতে এমন পন্থা অবলম্বন করবে সেটা কল্পনাতেও ভেবেছিল না কায়সার হায়দার। মোস্তফা মঞ্জিল আজ নিস্তব্ধ। সুবিশাল প্রাসাদময় বাড়িটি প্রায় ফাঁকাই পড়ে যাচ্ছে। পরিবারের প্রায় প্রবীণ সদস্যরা সবাই বিশেষ প্রয়োজনে গ্রামের বাড়িতে গিয়েছেন, সাথে তিতিরও গেছে। বিশাল অট্টালিকা জুড়ে এখন শুধু রয়েছে পরিবারের কনিষ্ঠ সদস্যরা এবং তাহের মুস্তফার জননী। সমগ্র মোস্তফা বংশে এই মুহূর্তে তিনি একমাত্র অভিভাবক, একমাত্র আশ্রয়, একমাত্র স্তব্ধ, যার দৃঢ় উপস্থিতির উপর নির্ভর করে এত বড় পরিবারের শৃঙ্খলা এখনও অটুট রয়েছে। কারণ বড়রা সবাই
গ্রামের বাড়ি গিয়েছেন। বিশাল বাগানের এক কোণে নির্মিত ছাতার ন্যায় সাদা মার্বেলের ছাউনিটির নিচে রাখা একটি আরাম কেদারায় হেলান দিয়ে গভীর মনোযোগে বাইরে বইয়ের পাতায় নিমগ্ন তেহেরুজা। পৃষ্ঠা উল্টানোর মৃদু শব্দ আর গ্রীষ্মের কোমল বাতাসে দুলে ওঠা বৃক্ষপত্রের সাই সাই আওয়াজ মিলেমিশে সৃষ্টি করছে এক বিশাল প্রশান্ত পরিবেশ। বাগানের ওপর প্রান্ত জুড়ে রয়েছে কাঁচে ঘেরা একটি সুবিশাল গ্রিন হাউস, তবে সেখানে দুর্লভ ফুল কিংবা বিদেশি অর্কিডের সমাহার নেই। বিশাল জায়গা জুড়ে সারি সারি কাঠের বুকশেলফে সুসজ্জিত হাজারো বই, যেন সেই স্থানে প্রকৃত অলংকার। দেশি বিদেশি সাহিত্য, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, রাজনীতি, বিজ্ঞান থেকে শুরু করে প্রাচীন পুঁথি, জ্ঞানভাণ্ডারের এমন বৈচিত্র্য ব্যক্তিগত সংগ্রহে সচরাচর দেখা যায় না। কিশোর থেকে বইয়ের পাতার প্রতি তার অনুরাগ ধীরে ধীরে পরিণত হয়ে যায় গভীর নেশায়। তেহরুজ মোস্তফা বরাবরই ভীষণ শৌখিন মানুষ। আজকালকার জেনারেশনের তরুণ তরুণীরাও বোধ হয় হার মানবে তার শখের কাছে। খুব চেনা চেনা মুখখানি তোমার কাছে লাগছে, তোমাকে লাগছে আমাকে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি? পড়ছে না মনে। বেসুরো কণ্ঠের আওয়াজে মনোযোগ নষ্ট হলো তেহরোজার। সোনালি ফ্রেমে চশমাটা নাকের অগ্রভাগে নামিয়ে অত্যন্ত ধীরস্থির ভঙ্গিতে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করল তিনি। পরবর্তী মুহূর্তেই তার দৃষ্টিসীমায় ধরা দিল এক পঞ্চদশী কিশোরীর বয়স বড়জোর 15। অথচ চোখে মুখে এমন এক দুরন্ত আত্মবিশ্বাস, যেন সমগ্র পৃথিবীর কোনো নিয়মই তাকে বেঁধে রাখতে সক্ষম নয়। এলোমেলোভাবে বাঁধা চুল, কাঁধে ঝোলানো স্কুল ব্যাগ, বেসুরা কণ্ঠে সুর তুলে বাগানে প্রবেশ করল সে। হাতে তার তৎকালীন প্রধানমন্ত্রী কায়সার হায়দারের প্রায় মানুষ সমান একটি বিশাল পোস্টার, কিন্তু মাথায় জায়গায় গোলাকার ছিদ্র। তেহরুজা নাতনির কাজে অবাক হলেন না। এইসব তার নিত্যদিনের কার্যক্রম। মেয়েটা কায়সার হায়দারকে ভীষণ অপছন্দ করে ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। যদি সঠিক হয় তাহলে পোস্টারটা পাশের মোড়ে একটা বিদ্যুতের খুঁটিতে লাগানো ছিল। মেয়ে নিশ্চিত ওখান থেকে এটা খুলে এনেছে। তেহরুজা মিহি কণ্ঠে ডাকলেন, ইপ্তি দিদিভাই, এসব কি করেছো তুমি আজ? ইপ্তি পোস্টারটা এক হাতে সামলে প্রায় দৌড়ে এসে তেহরুজার সামনে দাঁড়ালো। মুখ ভরা উজ্জ্বল হাসি, চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। আমি চলে এসেছি দিদুন বলে এক মুহূর্ত দেরি না করে তেহরুজার গলা জড়িয়ে ধরল সে। তেহরুজা মৃদু হেসে নাতনির মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। দেখতেই তো পাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি? তোমার স্কুল ছুটি হলো কখন? ইপ্তি ঠোঁট ফুলিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আজ সব বোর্ডিং ক্লাস ছিল, ম্যাথস, কেমিস্ট্রি, এইসব, আবার বায়োলজি। একজন স্যারও ঠিকমতো পড়াতে পারে না, সবাই এমনভাবে বই থেকে পড়ে মনে হয় টেপ রেকর্ডার চালু করে দিয়েছে। তাই ভাবলাম এসব বিরক্তিকর ক্লাসে বসে সময় নষ্ট করার চেয়ে চলে আসাই ভালো। তেহরুজা ভ্রু কুঁচকে বইটা বন্ধ করে পাশে রাখলেন। তাহলে স্কুল পালিয়ে এসেছো? ইপ্তি একগাল হেসে মাথা দোলালো। পালিয়ে না, কৌশল করে বের হয়েছি। কৌশল? তেহরুজার কণ্ঠে বিস্ময়ের সঙ্গে মৃদু কৌতূহল মিশে গেল। ক্লাস টিচারকে বলেছি হঠাৎ খুব মাথা ঘুরছে, উনি অফিসে পাঠিয়ে দিলেন। অফিসে গিয়ে বললাম বাসায় না পেলে বোধহয় জ্ঞানই হারিয়ে ফেলবো। তারপর গার্ড আঙ্কেল নিজেই গেট খুলে দিল। কথাগুলো এমন নিষ্পাপ মুখ করে বলল যে না হেসে থাকা যায় দায়। তবুও তেহরুজা মুখ গম্ভীর রাখার চেষ্টা বললেন, মিথ্যা বলা কিন্তু খুব খারাপ অভ্যাস দিদিভাই। ইপ্তি নির্বিকার ভঙ্গিতে কাজ ঝাঁকালো, বলল, মিথ্যা না বললে ওরা আমাকে ছাড়তো না, আর আমি যদি ওই বোরিং ক্লাসে বসে থাকতাম তাহলে সত্যি অসুস্থ হয়ে যেতাম। কথাটা শেষ করেই হাতে ধরা বিশাল পোস্টারটা তেহরুজার সামনে তুলে ধরল সে। আচ্ছা দিদুন, আগে এটা দেখো, বলো তো কেমন হয়েছে আমার নতুন আইডিয়া? প্রত্যুত্তরে পুনরায় দীর্ঘশ্বাস ফেললেন তেহরুজা। গম্ভীর মুখে বললেন, হায়দার নিবাসে আবার কেন গিয়েছিলে দিদিভাই? কতবার বলেছি ওখানে গিয়ে এসব দুষ্টুমি করবে না। উনি সম্পর্কে তোমার নানা ভাই হন, আর তুমি তো খুব ভালো করে জানো তোমার এই কাণ্ড কারখানার ফল একদিন ভয়াবহ হতে পারে। ইপ্তি না শোনার ভান করে বলল, এই পোস্টার তো তেহু ভাইয়ার ল্যাবের কেমিক্যালে ডুবিয়ে সাদা করে টয়লেট পেপার বানাবো। হে হে। তেহরুজা এবার কড়া চোখে তাকালেন। ইফতি। শাসনে সে একটিমাত্র ডাকে মেয়েটার হাসি খানিকটা থেমে গেল। তেহরুজা নিজেকে শান্ত করে নাতনিকে নিজের কাছে টেনে নিলেন। শান্ত কণ্ঠে বললেন, যাও ফ্রেশ হয়ে এসো। ইফতি ঠোঁট বাঁকিয়ে একবার পোস্টারটাকে দিকে আরেকবার তেহরুজার মুখের দিকে তাকালো। তারপর এমন ভাব করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সঙ্গে হয়েছে। তেহরুজা ভ্রু কুঁচকে বললেন, তোমার মন খারাপ? প্রশ্নটা শুনে পঞ্চদশী খানিকটা চমকে উঠল।
মুহূর্তের জন্য চোখের ভেতরে দুষ্টুমির ঝিলিকটা যেন নিভে গেল। পৃথিবীর সবাইকে সে অনায়াসে ফাঁকি দিতে পারে, কিন্তু এই মানুষটার সামনে এলেই যেন তার সব মুখোশ খুলে পড়ে। তেহরুজা মুস্তফার তীক্ষ্ণ দৃষ্টি তার বুকের ভেতরে সবচেয়ে গোপন অনুভূতিটুকুও পড়ে ফেলতে পারে। মুখে কৃত্রিম হাসি টেনে ইফতি বলল, আরে না তো, আমি আবার মন খারাপ করব কেন? আমার চোখের দিকে তাকিয়ে বলো। ইফতি সত্যি তাকালো, কিন্তু 3 সেকেন্ডের বেশি সে স্নেহ মাখা অথচ অনুসন্ধানী দৃষ্টি সহ্য করতে পারল না। চোখ নামিয়ে ফেলল। তেহরুজা স্নেহ ভরে তার থুতনিটা আঙ্গুল দিয়ে উঁচু করে দিলেন। তুমি যখন খুব বেশি দুষ্টুমি করো, তখন বুঝি তোমার ভেতরে কিছু একটা চলছে। ছোটবেলা থেকেই তোমার এই স্বভাব। যত কষ্ট পাও তত বেশি হাসো, যত মন খারাপ হয় তত বেশি অদ্ভুত অদ্ভুত কাণ্ড করো। কথাগুলো শুনে ইফতির ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে খুব আস্তে বলল, আমার জন্য মাহি, তেহু ভাইয়া আর সামি ভাইয়া গ্রামে যেতে পারলো না, তাই আমার খারাপ লাগছে। কথাটা বলে মাথা নিচু করে ফেলল সে। কণ্ঠে সে চিরচেনা চপলতা কোথায় যেন হারিয়ে গেছে। তেহরুজার বুকটা হালকা মোচড় দিয়ে উঠল। তিনি স্নেহ ভরে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। ওরা কি তোমাকে কিছু বলেছে? ইফতি সঙ্গে সঙ্গে মাথা চাকালো, বলল, না, উল্টো সবাই বলেছে ওদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানি ওরা শুধু আমাকে মন খারাপ করতে দিতে চায় না। তিতির কাছে সবাই গেছে, শুধু আমার জন্য ওরা 3 জন থেকে গেল। আমি না থাকলে ওরাও যেতে পারতো। তেহরুজা মৃদু হেসে ইফতির 2 গাল নিচের হাতের মুঠোয় নিলেন। তুমি সত্যি তাই ভাবো? তাহলে তুমি ওদের একটু চেনো না। ইফতি বিস্মিত চোখে তাকালো। তেহরুজা ধীর কণ্ঠে বলল, রক্তের সম্পর্ক শুধু একসঙ্গে জন্মানোর নাম নয় দিদি ভাই। ভালোবাসার মানুষকে একা রেখে আনন্দ করতে যেতে না পারার নামও পরিবার। ওরা তোমার জন্য থাকেনি, থেকেছে কারণ তোমার ছাড়া ওদের আনন্দটাই অসম্পূর্ণ। ইফতি চোখের পাতা কেঁপে উঠল। অবুঝের ন্যায় বলল, সত্যি? অবশ্যই। তুমি যদি আজ নিজেই ওদের জোর করে গ্রামে পাঠিয়ে দিতে, তাহলে ওরা যেত না। কারণ তোমার টিট ভাইয়ের কাছে গ্রামের আনন্দের চেয়ে তোমার সঙ্গ অনেক বেশি মূল্যবান। এক ফোঁটা অশ্রু নিঃশব্দে ইফতির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি হাতের পিঠ দিয়ে মুছে ফেলতে চাইল। তার আগে তেহরুজা আলতো করে ইফতির হাত সরিয়ে দিয়ে নিজের চোখের জল মুছে দিলেন। এই যে, আমার সাহসী দিদিভাই আবার কাঁদছে কেন? ইফতি লজ্জিত হেসে ফিসফিস করে বলল, আমি তো কাঁদি না। হ্যাঁ জানি তুমি কাঁদো না, শুধু চোখ দুটো মাঝে মাঝে তোমার কথা না শুনে ফেলে। পঞ্চদশী ঠোঁট উল্টে গাল ফোলালো। অতঃপর কি একটা ভেবে চট করে বলে উঠল, তুমি একটা কথা ভুল বলেছ দিদুন। তেহু ভাইয়া আমার হবু বর, তাই না? তাই বুঝি? এই ভূত আপনার মাথায় কে দিল? ভাইয়া আমাকে বলছিল, মেইপাল আমাকে বিয়ে করবি? আমি বলেছি করব, যদি তুমি আমাকে ল্যাম্বরগিনি কিনে দাও। কথাটা বলে নিজের হাঁটুতে নিজের চাপড় মেরে অট্টহাসিতে ফেটে পড়ল। জানো দিদুন, ভাইয়ার মুখটা এমন হয়ে গিয়েছিল। বলতে বলতে সে ঠোঁট গোল করে চোখ বড় বড় করে তেহরামের বিস্মিত মুখের অবিকল অনুকরণ করলো। তারপর বলল, এই বয়সে তোর এত বড় বড় স্বপ্ন? আমি তখন বলেছি স্বপ্ন না, ডিমান্ড। তেহরুজা এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না। প্রাণখোলা হাসিতে চারপাশের নিস্তব্ধতা ভেঙে গেল। হাসির ফাঁকি বললেন, আচ্ছা তারপর? ইফতি গর্ব ভরে বুক ফুলিয়ে উত্তর দিল, তারপর ভাইয়া বলল, আগে এসএসসি পাশ কর, তারপর দেখা যাবে। আমি বলেছি না, আগে গাড়ি তারপর বিয়ে। এই বলে আবারও হেসে উঠল পঞ্চদশী। তেহরুজা হাসতে হাসতে নাতনির কপালে আলতো টোকা দিলেন। তোমার মতো মেয়েকে সামলাতে হলে তো বেচারা তারিশের সারা জীবনই গবেষণা করতে হবে। ইফতি চোখ টিপে ফিসফিস করে বলল, তাই তো, আমি স্পেশাল কেস। নাতনির সেই আত্মতুষ্ট ভঙ্গি দেখে তেহরুজা আবারও মৃদু হেসে উঠলেন। পরক্ষণে বৃদ্ধার মুখশ্রীতে আধার নেমে এলো। আজ নাতি নাতনির কাঁধে একটা বোঝা চাপিয়ে দিতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে ছেলে মেয়ে দুটোর জীবনে কী প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনও অজ্ঞাত তিনি। কিন্তু মৃত্যুর পূর্বে এই কিশোরীর জন্য ভরসা রেখে না যেতে পারলে তিনি শান্তি পাবেন না ভেবেই তপ্ত শ্বাস ফেললেন। স্নেহ ভরে ইফতির এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নরম স্বরে বললেন, আচ্ছা এবার সত্যি যাও, ফ্রেশ হয়ে কাপড় বদলে এসো, তারপর তোমার জন্য নিজের হাতে শরবত বানিয়ে দেব। আর হ্যাঁ, তেহুর ল্যাবের কেমিক্যালে আর কোনো পোস্টার ডোবানো চলবে না। ইফতি বাধ্য মেয়ের ন্যায় ছুটে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে তেহরুজা মোস্তফার দীর্ঘক্ষণ নীরব রইলেন। ঠোঁটে মৃদু হাসি থাকলেও চোখের গভীরে যেন অদৃশ্য এক দুশ্চিন্তার ছাপ। নিজের মনে অত্যন্ত আস্তে ফিসফিস করে বললেন, হে আল্লাহ, মেয়েটার এই সরল হাসিটুকু যেন কোনো অশুভ ছায়া কখনো কেড়ে নিতে না পারে।
সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশে রক্তিম আভা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারপাশে নেমে এসেছে গোধূলি কোমল অন্ধকার। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। ঠিক সেই সময়ই পুরো মোস্তফা মঞ্জিল হঠাৎ অন্ধকারে ডুবে গেল। উফ, এই কারেন্ট! বিরক্ত গলায় বলে উঠল ইফতি। পায়ের ওপর পা তুলে ড্রয়িং রুমের বিশাল সোফায় আছোয়া হয়ে সে টিভিতে ডোরেমন দেখছিল। বিদ্যুৎ চলে যেতে টিভির পর্দা কালো হয়ে গেল, কিন্তু এটা ক্ষণিকের জন্য। কয়েক মুহূর্ত পর জেনারেটর চালু হতেই সমগ্র মুস্তফা মঞ্জিল পুনরায় আলোকোজ্জ্বল হয়ে উঠল। করিডোর জুড়ে সারিবদ্ধ ঝাড়বাতিগুলো একে একে প্রজ্বলিত হলো। সিঁড়ির ধাপ জুড়ে নরম হলদে আলো ছড়িয়ে পড়ল। তবু ইপ্তির মুখে বিরক্তির ছাপ এতটুকু কমল না। ঠোঁট বাঁকিয়ে রিমোটটা সোফার ওপর ছুঁড়ে ফেলে গজগজ করতে লাগলো। এই দেশের কারেন্টের ওপর ভরসা করা মানে পানির ওপর বাড়ি বানানো। ডোরেমন একদম মজার জায়গায় এসে গেল। ঠিক সেই মুহূর্তেই ড্রয়িং রুমে অপর প্রান্ত থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠ। ডোরেমন না দেখলে কি পৃথিবী ধ্বংস হয়ে যেত? কণ্ঠস্বরটা কানে যেতেই চোখ দুটো চকচক করে উঠল ইফতির। প্রায় লাফিয়ে সোফা থেকে নেমে দৌড়ে গেল দরজার দিকে। দেহু ভাইয়া! পরবর্তী মুহূর্তে ছেলেটার বাহু জড়িয়ে ধরল সে। সবে বাড়ি থেকে ফিরেছে তেহরাম। বয়স 20-এর দৌড় করায়। মুখশ্রীতে তেমন একটা কোমলতা নেই, তবু সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। যুবকের দীর্ঘদেহী অবয়ব জানান দিচ্ছে সে সুপুরুষ। গাঢ় নীল শার্টের হাতা কনুই পর্যন্ত কোটানো, চোখে চিকন ফ্রেমে চশমা, এক হাতে কয়েকটি গবেষণাল ফাইল, অন্য হাতে ছোট্ট একটি বাক্স। নিচের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এই যে, আবার স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? ইউনিফর্ম বদলাসনি? ইফতি নির্দোষ মুখ করে বলল, সময় পাইনি। ডোরেমন দেখার সময় পেয়েছিস, কাপড় বদলানোর সময় পাইনি? প্রশ্নটার জবাব না দিয়ে ইফতি ভীষণ ব্যস্ত মানুষের ভঙ্গিতে হাত তুলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, যেন কথাটা তার কানে পৌঁছানি। এমন ভাব নিয়ে হাঁটছে পৃথিবীতে তার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এই মুহূর্তে আর নেই। তেহরাম এবার দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার এই স্বভাব তার অজানা নয়। যখনই কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না, তখনই এমন ভাব করে যেন আশপাশের কোনো শব্দই সে শুনতে পাচ্ছে না। গভীর স্থির কণ্ঠে ডাকল, মেপেল। ইফতি থামল না। তেহরামের ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম এক হাসি ফুটে উঠল। ডান হাতে ধরা ছোট্ট কালো বাক্সটা আলতো করে সামনে তুলে ধরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা থাক, শুনতে না চাইলে দরকার নেই। ভেবেছিলাম এটা তোকে দেব। কথাটা বলে বাক্সটা আঙুলের ডগায় হালকা দোলাতে লাগলো। এখানে তো পছন্দের রোলেক্সের ঘড়িটা এনেছি। বাক্যটা শেষ হতে ইপ্তির চলন্ত বা মাঝ আকাশেই থেমে গেল। পরক্ষণে ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকালো যেন জীবনে প্রথমবার তেহরামকে দেখেছে। চোখ দুটো কৌতূহলে গোল হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত চেয়ে থেকে ঝাঁপিয়ে পড়ল বাক্সটার উপর। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল তেহরামের প্রশস্ত বুকে। বহু বছরের অভ্যেসে এক হাত দিয়ে বিদ্যুৎ গতিতে ইফতির কোমর জড়িয়ে ফেলল সে, যাতে মেয়েটা মেঝেতে পড়ে না যায়। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো মাহিত আর সামির। ভাইয়া দেখো, মেঝে ভাইয়া নিজের থেকে ছোট মেয়েকে টিচ করছে। মাহিতের কণ্ঠে ঝট করে ঘাড় ঘুরিয়ে চাইল ইফতি আর তেহরাম। দুজনেই যেন চোখ দিয়ে গিলে নেবে বেচারাকে। পরিস্থিতির ভয়াবহতা অনুভব করতেই মাহিতের সমস্ত দেমাক নিমেষেই উবে গেল। আত্মরক্ষার্থে সে বিদ্যুৎ গতিতে গিয়ে আশ্রয় নিল সামিরের প্রশস্ত পিঠের আড়ালে। কেবল মাথাটুকু উঁকি দিয়ে অত্যন্ত নিরীহ মুখে বলল, আমি আমি কিছু বলিনি কিন্তু। সামির দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঠেকালো। বলল, মাহিত, তুই একদিন সত্যি নিজের মুখের জন্য মার খাবি। সামিরকে দেখে ইফতি তেহরামকে ছেড়ে ছুটল। এক প্রকার ঝাঁপিয়ে বড় ভাইয়ের গলায় ঝুলে পড়ল ইফতি। সামির এক হাতে বোনের মাথায় আলতো চাপড় দিয়ে ওপর হাতে তাকে আগলে নিল। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। আমার পিচ্চিটা সারাদিন কী কী কাণ্ড ঘটিয়েছে শুনি। ইফতি সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করে বলল, আমি কোনো কাণ্ড করিনি। পেছন থেকে মাহিত কাশি দেওয়ার ভান করে বলল, শাহবাগের দাঙ্গা তো আপুর শাহবাগী শাশুড়ি লাগিয়েছে, তাই না? সামিরের দৃষ্টি ধীরে ধীরে সংকুচিত হয়ে এলো। ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটুকু নিমেষে মিলিয়ে গিয়ে তার স্থানে ভর করল গম্ভীর এক আবরণ। এই কিশোরীর হায়দার পরিবারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা নতুন কিছু নয়, বরং দিন যত গড়াচ্ছে বিষয়টি যেন নিছক দুষ্টুমির গণ্ডি পেরিয়ে এক অদ্ভুত বিপজ্জনক অভ্যাসের রূপ নিচ্ছে। অথচ সবচেয়ে উদ্যোগের বিষয় হলো ইফতি কখনোই নিজের কাজের পরিণতি নিয়ে ভাবে না, যেন ভয় নামক অনুভূতিটাই তার মস্তিষ্কে নেই। যে বয়সে একটি মেয়ে পুতুল, গল্পের বই কিংবা বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সে দেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করে বেড়াচ্ছে সে। কায়সার হায়দার মানুষটা মোটেও সুবিধার নন। উপরে উপরে তিনি ইফতিকে নাতনি বলে স্নেহ দেখালেও
স্বামীর খুব ভালো করে জানে ক্ষমতা আর রাজনীতির খেয়ায় রক্তের সম্পর্কের কোনো মূল্য থাকে না। মানুষটা যদি একদিন সত্যি ইফতির সব দুঃসাহসী কর্মকাণ্ডকে ব্যক্তিগত অপমান হিসেবে নেন, তাহলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। আর সেই ভয়েই প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাদের। তবে সেই আশঙ্কার লেশমাত্রও যেন স্পর্শ করতে পারে না ইফতিকে। সে নিশ্চিন্তে ভঙ্গিতে সামিরের বাহু আঁকড়ে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সমস্ত বিপদ তার এই 3 ভাইয়ের বুকে এসে থেমে যাবে। সামির গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, মাহিত যা বলল এটা কি সত্যি? ইফতি নিষ্পাপ মুখে একবার মাহিতের দিকে তাকালো, তারপর ভুকুচকে এমন ভাব করলো যেন কিছুই বুঝতে পারেনি। কোনটা? শাহবাগের ঝামেলার কথা? মেয়েটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন কথাটা একেবারে তুচ্ছ। আমি তো শুধু একটু সাহায্য করেছি। কথাটা শুনে তেহরাম ও সামির দুজনে এক দৃষ্টি একসঙ্গে তার মুখে স্থির হলো। মাহিত কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করলো, ইয়া আল্লাহ, আপুর অভিধানে একটু সাহায্য মানে দেশ কাঁপানো কাণ্ড। তেহরাম ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলার জন্য উদ্যোগ নিল। এমন সময় তেহরুজা এসে সকলের উদ্দেশ্যে বললেন, সবাই ফ্রেশ হয়ে খেতে এসো, যাও। তেহরুজার কর্তৃত্বপূর্ণ আদেশে কেউ আর কথা বাড়ানোর সাহস পেল না। যে যার মতো নিজ নিজ কক্ষে ছুটে গেল। কয়েক মুহূর্ত বাদেই সকলে ফ্রেশ হয়ে নিচে জড়ো হলো। সুবিশাল ড্রয়িং রুমের মাঝখানে সাদা সোফা সেটের সামনে বসে আছেন পরিবারের বহুদিনের পরিচিত পারিবারিক চিকিৎসক ডক্টর রহিম, এবং তার পাশে বসে আছেন মসজিদের সম্মানিত ইমাম মৌলানা আব্দুল হাকিম। পরিপাটি সাদা জুব্বা, মাথায় টুপি, শুভ্র দাড়িতে বয়সের ছাপ স্পষ্ট। দুজনকে একসঙ্গে দেখে মাহিত অবাক হয়ে ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল আর ইমাম সাহেব একসাথে? ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। ইফতি ব্রুকুচকে বলল, আমারও তাই মনে হচ্ছে। কেউ কি মারা গেছে? কথাটা শুনে তেহরাম ভ্রু কুচকে তাকালো। বিরক্তি বিচারিত কণ্ঠে বলল, মুখে যা আসে তাই বলিস? তেহরামের ধমক শুনে সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে ধরল পঞ্চদশী। না হলে এমনি কোনো বেলেহাজ কথা মুখ ফসকে বেরিয়ে আসবে তার। মাহিদ আস্তে করে সামিরের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, ভাইয়া নিশ্চিত দিদুন আপুর ভূত ছাড়ানোর জন্য ইমাম সাহেবকে ডেকে এনেছেন। সামির মৃদু কোনোই ঠেকিয়ে তাকে চুপ করিয়ে দিল। আপাতত এখানে কি হচ্ছে সেটা কারোরই জানা নেই। সোফার এক প্রান্তে আসনরত তেহরুজা সকলের দৃশ্যের দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, তারিজ দাদুভাই এখানে এসে বসো। তেহরাম থমকালো। কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থেকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল বৃদ্ধার নিকট। বাদ্য ছেলের ন্যায় বিনা বাক্য বায়ে সোফার ওপর প্রান্তে বসে পড়ল। 2 হাতের আঙ্গুল একত্রে জড়িয়ে সামান্য ঝুঁকে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এই আকস্মিক ডাকের অন্তর্নিহিত কারণ কি। তেহরুজা বেগম ধীরে হাত বাড়িয়ে নাতির মাথায় আলতো করে হাত রাখলেন। স্নেহমাখা স্পর্শে বহু বছরের মমতা যেন নীরবে ঝরে পড়ল। ইফতি, মাহিত আর সামির বেশ অবাক হয় তার এহেন ব্যবহারে। দাদি সচরাচর এতটা আবেগপ্রবণ হন না। তিনি ভালোবাসেন গভীরভাবে, কিন্তু প্রকাশ করেন খুব কম। আর যেন তার চোখের গভীরে এক অদ্ভুত ভার জমে আছে। তেহরুজা ধীরে ধীরে ডক্টর রহিমের দিকে তাকালেন। ভদ্রলোক মাথা নত করে দীর্ঘশ্বাস ফেললেন। তেহরুজা পুনরায় তেহরামের দিকে ফিরলেন। দাদুভাই, আজ তোমাকে একটা প্রশ্ন করব। জি দাদিমা। আমার কোনো সিদ্ধান্তের ওপর তোমার কখনো অবিশ্বাস হয়েছে? না। এক মুহূর্ত সময় নিলেন তেহরাম। এই নারীর ওপর ভরসা না করা যে বোকামি। তেহরুজা পুনরায় বলে উঠলেন, কখনো মনে হয়েছে আমি তোমাদের অকল্যাণ চাই? অসম্ভব। দৃঢ় কণ্ঠে উত্তর নিঃসৃত হলো। বৃদ্ধা ধীরে ধীরে হাত নামিয়ে পরম স্বস্তিতে গভীর নিঃশ্বাস নিলেন। অতঃপর ডক্টর রহিম ও মৌলানা আব্দুল হাকিমের দিকে একবার তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আজ তোমাদের সবাইকে একসঙ্গে ডেকেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবো বলে। বহু বছর ধরে আমি এই সিদ্ধান্তটা নিজের ভিতর লুকিয়ে রেখেছি। ভেবেছিলাম সময় হলে বলবো, কিন্তু মানুষ সময়ের মালিক নয়। কখন কার ডাক এসে যায় কখন কেউ বলতে পারে না। গম্ভীর্যপূর্ণ কথায় সকলের মুখশ্রীতে আতঙ্ক ছেয়ে গেল। তেহরুজা বোধহয় নাতি নাতনির আতঙ্ক অনুভব করলেন, তাই অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তবে একটা কথা সত্যি, মানুষের মৃত্যুর কোনো বয়স নেই। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই কিছু দায়িত্ব সময় থাকতে বুঝিয়ে দিয়ে যেতে হয়। সামির দীর্ঘস্বরে বলল, দিদুন, আপনি আমাদের ভয় পাইয়ে দিচ্ছেন। ভয় দেখানোর জন্য বলছি না দাদু ভাই, জীবনের সবচেয়ে বড় সত্যটাই মনে করিয়ে দিচ্ছি। বলেই ধীরে ধীরে তাকালেন সম্মুখে দণ্ডায়মান নিষ্পাপ মেয়েটার দিকে। পৌরা দৃষ্টিতে সীমাহীন স্নেহ আর অদ্ভুত এক অস্থিরতাও। অনেকক্ষণ নীরব থেকে অবশেষে উচ্চারণ করলেন, যেন কথাটা বলতেও ওনাকে
এক সমুদ্র যাতনা পাড়ি দিতে হয়েছে। আজ আমি তোমাদের সামনে এমন একটি আমানত অর্পণ করতে চাই, যার ভার বহন করতে তো হবে তোমাদের সারা জীবন। কণ্ঠস্বর কাঁপল বৃদ্ধার। দৃঢ়চিত্তে নারীকে এতটা দ্বিধাবোধ করতে দেখে অবাক হলো সামির এবং তেহরাম। ইপ্তি হতবাক হয়ে চেয়ে রইল, যেন রমণী কোনো জটিল পরিবেশ বুঝতে প্রয়াসী। অবশেষে তেহেরুজা সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবিচল কণ্ঠে বললেন, তারিজ দাদুভাই, আজ থেকে ইপ্তি শুধু তোমার ছোট বোন নয়, আজ থেকে আমি আল্লাহকে সাক্ষী রেখে ওকে তোমার আমানত হিসেবে রেখে যেতে চাই। ইমাম সাহেব আর ডক্টর রহিম ব্যতীত প্রত্যেকজন হকচকিয়ে উঠল। চারজোড়া বিস্মিত দৃষ্টি নিবদ্ধ হলো তেহেরুজা মুস্তফার মুখশ্রীতে। সর্বপ্রথম মুখ খুললেন সামির। কি কি বললে দিদুন? যা শুনছো। ইপ্তি আর মাথা খাটালতে পারল না। নিজের বুকের দিকে আঙ্গুল তুলে ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, আমি আমানত? হ্যাঁ দিদি ভাই, মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসই তো আমানত হয়। কিন্তু আমি তো মানুষ। তাই তো, মানুষের চেয়ে মূল্যবান আর কী আছে? উজ্জ্বল শ্যামবর্ণের মায়াভরা মুখপনায় সুস্পষ্টভাবে বিভ্রান্তি ফুটে উঠল। ড্যাব ড্যাব করে নিজের দিদুনের দিকে চেয়ে রইতে বলে উঠল, আচ্ছা, আমাকে কি কোথাও রেখে আসবে, নাকি ব্যাংকে জমা দেবে? মাহিত না চাইতেও খিলখিল করে হেসে উঠল। 1 বছরে বড় হলেও ইপ্তি এ বিষয়ে বেশ কাঁচা ভেবে বুক গর্বে ভরেও যায় মাহিতের। ওর তো এই বয়সেও 3টা গার্লফ্রেন্ড আছে। তরুণীর নিষ্পাপ কণ্ঠে উপস্থিত চিত্তে তরুণীর নিষ্পাপ কণ্ঠে উপস্থিত গম্ভীর চিত্তের মানুষগুলোর ঠোঁটও প্রসারিত হতে বাধ্য হলো। তেহরুজা বেগমের ঠোঁটেও ক্ষীণ এক টুকরো হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিতে তেমন একটা উজ্জ্বলতা লক্ষ্য করা গেল না। ধীরে ধীরে ইপ্তির দিকে হাত বাড়িয়ে মৃদুস্বরে বলল, এদিকে এসো দিদিভাই। ইপ্তি দ্বিধাভরে এগিয়ে এলো। তার চোখে মুখে এখনও কৌতূহলের ছাপ স্পষ্ট। তেহরুজা তাকে নিজের পাশে বসিয়ে মাথায় স্নেহ ভরে হাত রেখে বললেন, আমানত মানে কাউকে কোথাও রেখে আসা নয়। আল্লাহ যার দায়িত্ব, তার নিরাপত্তা কারো হাতে তুলে দেন, সেই আমানত। ইপ্তি কিয়ৎকাল তেহরামের দিকে হা করে চেয়ে থাকলো, অতঃপর মিনমিনে কণ্ঠে বলল, এই খাটাসটা আমার জন্য নিরাপদ? মাহিত হাসি চেপে রাখতে না পেরে মুখ ফিরিয়ে নিল। এই মুহূর্তে যদি ইমাম সাহেব না থাকতো, তাহলে নিশ্চিত ও ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসতো। ডক্টর রহিম হঠাৎ কাশিতে বিষমুখ হয়ে গেলেন। পাশে বসা ইমাম সাহেব দাড়িতে হাত বুলিয়ে মুখ নিচু করে ফেললেন। ঠোঁটের কোণে চাপা হাসির রেখা ফুটে উঠলেও বহু কষ্টে তা সংযত রাখার প্রয়াসে ঠোঁট কামড়ে বসে রইলেন। তেহরামের মুখশ্রী মুহূর্তেই গম্ভীর থেকে আরও কঠিন হয়ে উঠেছে। চোয়াল শক্ত হয়ে আছে, ভ্রু দুটো কুঁচকে একাকার। সরু চোখে ইপ্তির দিকে চেয়ে বলল, তোকে তো পরে দেখছি, দিদুন তুমি বলো। বিশাল ড্রয়িং রুম জুড়ে শুধু প্রত্যাশা আর অজানা আশঙ্কা ভারী আবহ। তিনি ধীরে ধীরে ইপ্তির মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমি চাই আমার মৃত্যুর পরও ইফতির জীবনে এমন একজন মানুষ থাকুক, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, যে ওকে শুধু রক্ষা করবে না, ও সব দায়িত্ব নিজের দায়িত্ব মনে করবে। অতঃপর তেহরামের দিকে চেয়ে বললেন, আর সে মানুষটা তুমি দাদুভাই। ছোটবেলা থেকেই আমি তোমাকে দেখে এসেছি। তোমার বিবেক, ধৈর্য আর দায়িত্ববোধের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই আজ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি না থাকলে এই মেয়েটার অভিভাবক তুমি। দিদুন, আমি তো এমনিতেই ওর দায়িত্ব নিই। না। দাদির দৃঢ় কণ্ঠে থমকালো যুবক। দ্বিধান্বিত নয়নে চেয়ে রইল বৃদ্ধার মুখপানে। তেহরুজা দৃঢ় কণ্ঠে বললেন, আজ পর্যন্ত তুমি দায়িত্ব নিয়েছ বড় ভাই হিসাবে, আজ থেকে তোমার দায়িত্ব হবে একজন অভিভাবক হিসাবে। এই দুই দায়িত্ব এক নয়। সামির ধীর কণ্ঠে বলে উঠল, কিন্তু আমরা তো সবাই আছি দিদুন। জানি সামির, তোমরা সবাই ওকে প্রাণ দিয়ে ভালোবাসো, সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু জীবনে এমন একজন মানুষের প্রয়োজন হয়, যার সিদ্ধান্তের ওপর বাকিরা ভরসা করতে পারে। আর আমার দিদিভাইকে সবাই পছন্দ করে না, এটা তোমরাও জানো। স্বামীর দীর্ঘশ্বাস ফেলল। এই কথার প্রতিবাদ স্বরূপ বলার মতো কোনো জবাব তার জানা নেই। তেহেরুজা মৃদুস্বরে বললেন, আজ তোমাদের সামনে আমি ইফতি আর তারিশের আক্ত সম্পূর্ণ করতে চাই। তরুণী হতবাক চিত্তে লাফিয়ে উঠল। তেহরামকে তার পছন্দ, কারণ মানুষটার মতো সুন্দর পুরুষ আর দ্বিতীয় দেখেনি ইফতি, একদম কোরিয়ান সিনেমার হিরো। ওই যুবক ও স্বামী হলে মন্দ হয় না। স্কুলে তার সব বান্ধবীদের প্রেমিক আছে, মাঝে মধ্যে ইফতিকে শুনিয়ে শুনিয়ে প্রশংসাও করে মেয়েগুলো। বেশ বিরক্ত অনুভব করে ইফতি ওদের এমন তামাশায়। যদি তেহরাম ওর ফিয়ান্সে হয়, তাহলে নিশ্চিত ইফতির ভাগ্য দেখে মেয়েগুলো ঈর্ষার জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। ভাবনাটা মস্তিষ্কে হানা দিতেই তরুণীর চনমনে মন পুলকিত হয়ে উঠল। পরিস্থিতি ভয়াবহতা সত্ত্বেও স্বামীর ঠোঁটের হাসির রেশম লেগে রইল।
এমনিতেই তার ভাই ইপ্তির প্রতি বেশ আবেগী, এমন হলে খারাপ হবে না। তেহরান ধীরে ধীরে চোখ বন্ধ করলো। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার চোখ শান্ত কণ্ঠে বলল, দিদুন, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এই সিদ্ধান্ত ইপ্তির ভবিষ্যতের জন্য নিয়েছেন? তেহরুজা বিন্দুমাত্র দেরি না করে বললেন, শুধু ওর ভবিষ্যৎ নয়, তোমাদের দুজনের ভবিষ্যতের জন্য। তেহরাম আর কোনো প্রশ্ন করল না। কয়েক মুহূর্ত নীরব থেকে ধীরে মাথা নত করল। দ্বিধাহীন কণ্ঠে বলল, যদি আপনি বিশ্বাস করেন এটাই আমাদের জন্য উত্তম, তাহলে আপনার সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান রইল। কিন্তু বাবা মাকে বিষয়টা না জানিয়ে করা ঠিক হবে কি? তুমি জানো আমি কেন জানাইনি? তোমার যদি আমার ওপর কোনো দ্বিধা থাকে তাহলে আমাকে স্পষ্ট করে বলো। তেহরাম কথা বাড়ালো না, বিনা বাক্যে উঠে গেল সেখান থেকে। সামির আর মাহিদ ভাইয়ের প্রস্থান পানে চেয়ে অবাক হলো। ওরা ভেবেছিল তেহরাম খুশি মনে মেনে নিবে। কয়েক মুহূর্ত পরে সকলের চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে একটা ব্যাগ হাতে নিচে নেমে এলো তেহরাম। সরাসরি তেহরুজার সামনে দাঁড়িয়ে ব্যাগটা এগিয়ে দিতে দিতে বলল, এখানে 3 লক্ষ টাকা আছে, এর বেশি আমার কাছে নেই, কাবিনে এতটুকুই লিখবেন। নাতির দ্বিধাহীন কণ্ঠে খুশির ঝিলিক খেলে যায় তেহরুজার অধরে। মাহিদের ঠোঁট আধখোলা। সামিরও কিছুক্ষণ নির্বাক হয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইফতি কখনো ব্যাগটার দিকে, কখনো তেহরামের মুখের দিকে তাকাচ্ছে। তার মাথায় এখনও পুরো বিষয়টা ঠিকমতো ঢুকছে না। ডক্টর রহিম মৃদু কাশি দিয়ে নীরবতা ভাঙলেন। তারিশ, তুমি কি নিশ্চিত? তেহরাম শান্তভাবে উত্তর দিল, জি আঙ্কেল। একবারও ভেবে দেখবে না? ভেবে তবে বলছি। তেহরুজা মৃদুস্বরে জানতে চাইলেন, এই টাকা কোথায় পেলে? গবেষণা প্রজেক্ট, স্কলারশিপ আর গত কয়েক বছরের সঞ্চয়, সবটাই। জি। বৃদ্ধার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তিনি জানতেন এই ছেলেটা বিলাসিতা পছন্দ করে না, নিজের প্রয়োজনের বাইরে একটি টাকাও খরচ করতে চায় না। তেহরুজার চোখ দুটো অনিচ্ছা সত্ত্বেও ভিজে উঠল। দাদুভাই, কাবিনের টাকা দিয়ে একজন মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। তেহরাম বিনীত কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু স্ত্রীকে সম্মান দেওয়ার প্রথম দায়িত্বও আমার। আমার সামর্থ্য আজ এতটুকুই, তাই যতটুকু আছে সবটাই দিতে চাই। পরে যদি আল্লাহ আরও দেন, তখন ওর প্রাপ্য থেকে কিছু কম হবে না। ভাইয়ের কথায় সামির আর মাহিতের চোখে মুখে তীব্র প্রশান্তি খেলে গেল। মোস্তফা বাড়ির যোগ্য পুত্র সে। ইপ্তির মাথায় অবশ্য এত কিছু ধরল না। তার শ্রবণেন্দ্রিয় টাকার সংখ্যা ব্যতীত একটা বাক্য বোধহয় গ্রহণ করেনি। তেহরামের ব্যাগে লোলুপ দৃষ্টিতে চেয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, এই 3 লাখ টাকা দিয়ে ল্যাম্বরগিনি হবে? তেহরামের কপালে গভীর ভাঁজ পড়ল। তপ্ত শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে কড়মড় করে উঠল, না। ফেরারি? না। বুগাটি? না। তাহলে? গম্ভীর মুখে উত্তর দিল তেহরাম, ঢাকায় একটা ভালো ফ্ল্যাটের ডাউন পেমেন্টও হবে না। মুহূর্তেই মায়াবিনীর মুখশ্রী কুঁচকে গেল। সে দুনিয়ার সব থেকে ভয়াবহ সংবাদটাই এই মুহূর্তে শুনেছে। ইস! মাহিত এবার আর নিজেকে সামলাতে পারল না। সোফার হাতলে মাথা ঠেকিয়ে হো হো করে হেসে উঠল। আপু, তুই তো ভাবছিলি এখনই ল্যাম্বরগিনি নিয়ে স্কুলে যাবি। ইপ্তির সঙ্গে সঙ্গে চোখ রাঙালো। চুপ, বড়দের কথার মাঝে কথা বলবি না। তুই আবার বড় কবে হলি? এইমাত্র। কিভাবে? আমি তো এখন। হঠাৎ কথার মাঝে থেমে গেল সে। এরপর নিজের মুখ দুহাতে ঢেকে লজ্জায় লাল হয়ে ফিসফিস করল, উফ, তেহু ভাইয়া, তুমি এত গরিব কেন? চুপ বেয়াদব। তেহরামের ধমকে তরুণীর রাঙা মুখখানা পুনরায় চুপসে গেল। তেহরাম অবশ্য সেসব গ্রাহ্য করল না। ডক্টর রহিম আর ইমাম সাহেবও মুখ নিচু করে মৃদু হাসলেন। গম্ভীর পরিবেশে ভার যেন খানিকটা হালকা হয়ে এলো। কিছুক্ষণ নীরব থেকে ইমাম সাহেব ধীর কণ্ঠে বললেন, যদি উভয় পক্ষ স্বেচ্ছায় রাজি থাকে, অভিভাবকদের সম্মতিও থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে আক্ট সম্পূর্ণ করতে কোনো বাধা নেই। তবে মনে রেখো, এটি শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি আমানত, একটি দায়িত্ব। তেহরাম মাথা নত করল। ইনশাআল্লাহ দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ইমাম সাহেব এবার ইফতির দিকে তাকালেন। মা, তোমার মত কি? সবাই একসঙ্গে তাকালো ইফতির দিকে। হঠাৎ এতগুলো মানুষের দৃষ্টি নিজের ওপর পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল রমণী। আঙ্গুল দিয়ে ওনার কোনা পেঁচাতে পেঁচাতে অনেকক্ষণ মাথা নিচু করে রইল। তারপর খুব আস্তে বলল, আমার আপত্তি নেই। বলে আবার ফিসফিস করে যোগ করলো, তবে ল্যাম্বরগিনি কিন্তু পরে কিনে দিতে হবে। শেষ কথাটা এতটাই আস্তে বলেছিল যে কেবল তেহরামি শুনতে পেল। অবচেতনে তার ঠোঁটের কোণে ক্ষীণ এক টুকরো হাসি ফুটে উঠল। খুব নিচু স্বরে বলল, আগে এসএসসি পাশ কর। তরুণীর ঠোঁট ফুলে উঠল বিরক্তিতে। তা দেখে তেহরাম তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ল্যাম্বরগিনির শখ কেন বোন? কথাটা শেষ হতেই সকলে উচ্চস্বরে হেসে উঠল। তাদের সঙ্গে তাল মিলিয়ে ইফতিও হেসে উঠল।
পরিবারের বাকি সদস্যদের কাছে সে যেমনই হোক না কেন, এই মানুষগুলোর নিকট ইফতি খোলা বইয়ের নেয়, যাকে খুব সহজেই পড়া সম্ভব। শুধু তেহেরুজা মোস্তফা নীরবে আকাশের দিকে তাকিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ফিসফিস করে দোয়া করলেন, হে আল্লাহ, আজ আমি আমার সবচেয়ে প্রিয় আমানতটি আরেকটি বিশ্বস্ত হৃদয়ের হাতে তুলে দিলাম। তুমি সাক্ষী থেকো, এদের সম্পর্কের মাঝে ভালোবাসার আগে যেন দায়িত্ব, আর দায়িত্বের আগে যেন তোমার ভয় প্রতিষ্ঠিত থাকে, আর যতদিন বাঁচে একে অপরের জন্য রহমত হয়ে বাঁচুক, আমিন। সেদিন রাতেই পাঁচজনের সাক্ষী থেকে ইফতিয়ার তেহরামের আগ সম্পূর্ণ হয়। না ছিল আলোকোজ্জ্বল কোনো আয়োজন, না ছিল বাদ্যযন্ত্রের কোলাহল কিংবা উৎসবের জাঁকজমক। বিশাল মুস্তফা মঞ্জিলের এক কোণে কয়েকজন আপনজনদের নীরব উপস্থিতিতে কয়েকটি কবুল উচ্চারণের মধ্য দিয়ে দুইটি জীবনে ভবিষ্যৎ অদৃশ্য সুতায় গাঁথা পড়ে যায়। আগ শেষে তেহেরুদা মোস্তফা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দুজনের মাথায় হাত রেখে দীর্ঘক্ষণ দোয়া করেন। রাত যত গভীর হলো, একে একে সবাই নিজ নিজ কক্ষে ফিরে গেল। মোস্তফা মঞ্জিল আবারও নীরবতায় ডুবে গেল। তবে সেই নীরবতা আগের মতো ছিল না, অদৃশ্যভাবে বদলে গিয়েছিল কয়েকটি সম্পর্কের সংজ্ঞা, কয়েকটি দায়িত্বের ওজন, আর কয়েকটি মানুষের ভবিষ্যৎ।